নমস্কার, খবর ডিকোডে আপনাদের স্বাগত জানাই। বিশ্ব রাজনীতিতে একটা কথা আছে, যা দেখা যায় তা আসলে হয় না, আর যা হয় তা কখনো সামনে থেকে দেখা যায় না। আপনি হয়তো রোজ সকালে উঠে খবরের কাগজের হেডলাইনে দেখছেন কোথাও যুদ্ধ থামলো, কোথাও শান্তি চুক্তি হলো, আবার কোথাও হয়তো ভাবছেন পৃথিবীটা একটু শান্ত হলো। কিন্তু মশাই, রাজনীতির দাবার বোর্ডে ঘটিগুলো এমনভাবে সাজানো হচ্ছে যে একদিকে আগুন নিভতে না নিভতেই অন্যদিকের বারুদ জ্বলে উঠছে। আজকের বিশ্বে একদিকে যেমন মিসাইল আর বোমার লড়াই চলছে, অন্যদিকে চলছে ক্ষমতার লড়াই। আর তার ফাঁকেই মাথা চাড়া দিচ্ছে প্রকৃতির এক অদৃশ্য ঘাতক। সারা বিশ্বের চারটে এমন চাঞ্চল্যকর খবর আজ আমরা খবর ডিকোডে ব্যবচ্ছেদ করব, যার পরতে পরতে লুকিয়ে আছে ভূরাজনীতি, অর্থনীতি আর ক্ষমতার অকল্পনীয় সব সমীকরণ। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে চলুন এক নজরে দেখে নিই আজকের শিরোনামগুলো। আমেরিকা কি সত্যি জিতলো, নাকি চীনকে ডেকে নিজেদের দুর্বলতা ঢাকছে? দুই প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীকে খোদ শি জিনপিংয়ের নির্দেশে মৃত্যুদণ্ড। কেন এই চরম পদক্ষেপ? হিজবুল্লাহর কমান্ডার নিকেশ, মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তি কি তবে ডাস্টবিনে? বিলাসবহুল ক্রুজ জাহাজে ছড়ালো প্রাণঘাতী হান্টা ভাইরাস, বিশ্বজুড়ে চরম সতর্কতা। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজ আমরা একদম ধাপে ধাপে লজিক দিয়ে বিশ্লেষণ করব। একটু সময় নিয়ে পুরোটা শুনবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি মধ্যপ্রাচ্যের কথায়। গত 28শে ফেব্রুয়ারি 2026 থেকে আমেরিকা ইরানের ওপর যে তাণ্ডব চালাচ্ছিল, যার পোশাকি নাম তারা দিয়েছিল অপারেশন এপিক ফিউরি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি ঘোষণা করেছেন যে এই অপারেশনের এবার সমাপ্তি ঘটেছে। আমেরিকার দাবি কি? তারা বলছে, আমরা 13,000-এর বেশি টার্গেটে নিখুঁত হামলা চালিয়েছি। ইরানের ব্যালিস্টিক মিসাইলের কারখানা, ড্রোন উৎপাদনের হাব আর নৌবাহিনীর কাঠামো একেবারে গুড়িয়ে দিয়েছি। খুব ভালো কথা, অপারেশন সাকসেসফুল। কিন্তু মশাই, প্রশ্নটা হচ্ছে, অপারেশন যদি এতই সফল হয়, তাহলে আমেরিকা এখন এত ঘামছে কেন? এবার অঙ্কটা বুঝুন। আমেরিকা আর ইরানের মধ্যে একটা যুদ্ধবিরতি হয়তো 1 মাস আগে ঘোষণা হয়েছে, কিন্তু আসল যুদ্ধটা এখন আর মিসাইল দিয়ে হচ্ছে না, হচ্ছে অর্থনীতি দিয়ে। আর এই অর্থনীতির এপিসেন্টার বা কেন্দ্রবিন্দু হলো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী হলো এমন একটা সরু জলপথ যেখান দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% রোজ পারাপার হয়। এখন পরিস্থিতিটা কি? আমেরিকার হামলার পর থেকে ওই অঞ্চলে এতটা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে যে বহু মালবাহী আর তেলের জাহাজ পারস্য উপসাগরে আটকে আছে। জাহাজ কোম্পানিগুলো বলছে, বাবা, প্রাণ বাঁচানো আগে আমরাও ওই রুটে জাহাজ পাঠাবো না। এর ফলে কি হচ্ছে? গোটা বিশ্বে তেলের সাপ্লাই চেনে একটা মারাত্মক প্রভাব পড়ছে, আর তেলের দাম বাড়া মানেই বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশন। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? আমেরিকা এই হরমুজ প্রণালী ক্লিয়ার করার জন্য কাকে ডাকছে? চীনকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমেরিকা বলছে চীন যেন এগিয়ে আসে এবং বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। একটু ভেবে দেখুন যে চীনের সাথে আমেরিকা বাণিজ্য যুদ্ধ থেকে শুরু করে তাইওয়ান নিয়ে রোজ সাপে নেউলে লড়াই করছে, সেই চীনকে কেন ডাকছে? কারণ ইরানের তেলের সবথেকে বড় খরিদ্দার হলো চীন। আমেরিকা খুব ভালো করেই জানে, ইরানকে যদি কেউ এখন ধমক দিয়ে চুপ করাতে পারে, সেটা হলো বেজিং। আমেরিকা আসলে এক ঢিলে 2 পাখি মারতে চাইছে। এক, চীনের ঘাড়ে বন্দুক রেখে ইরানের ওপর কূটনৈতিক চাপ বাড়ানো, যাতে ইরান হরমুজ প্রণালীতে কোনো ঝামেলা না করে। আর 2, নিজেদের নৌবাহিনীকে একটু রিল্যাক্স দেওয়া। কিন্তু চীন কি এত বোকা? তারা কি চাইবে আমেরিকার হয়ে এই নোংরা ঘাটতে? সেটা সময় বলবে। তবে হরমুজ প্রণালী যে আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ট্রিগার পয়েন্ট হতে পারে, সেটা কিন্তু পরিষ্কার। এবার নজর ঘোরাই এশিয়ার আরেক সুপার পাওয়ার চীনের দিকে। খবরটা শোনার পর আপনার মনে হতে পারে এটা কি কোনো সিনেমা চলছে নাকি বাস্তব। চীনের সামরিক আদালত তাদের 2 প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ওই ফেংহে এবং লি শাংফুকে দুর্নীতির দায়ে সাসপেন্ডেড ডেথ সেন্টেন্স বা স্থগিত মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। মানে আগামী 2 বছর তাদের ফাঁসি হবে না, কিন্তু এই 2 বছর পর সেটা যাবজ্জীবন কারাদণ্ডে বদলে যাবে। আর এর সাথে তাদের সমস্ত রাজনৈতিক অধিকার আজীবনের জন্য কেড়ে নেওয়া হয়েছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, প্রতিরক্ষা মন্ত্রীর মতো এত বড় পদের লোককে সরাসরি এত বড় শাস্তি, এটা কি শুধু দুর্নীতি নাকি এর পেছনে অন্য কোনো খেলা আছে? দেখুন মশাই, রাজনীতিতে কোনো কিছুই হঠাৎ করে হয় না। এই ওয়েই ফেংহে এবং লি শাংফু দুজনেই ছিলেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অত্যন্ত কাছের লোক। তারা পিপলস লিবারেশন আর্মি থেকে সবথেকে শক্তিশালী ইউনিটে, মানে রকেট ফোর্সে, যাদের হাতেই চীনের সমস্ত পরমাণু এবং ব্যালিস্টিক মিসাইল থাকে, তাদের দায়িত্বে ছিলেন। তাহলে হঠাৎ কি এমন হলো? আসল সত্যিটা হলো,
চীনের সামরিক কাঠামোর ভেতরে দুর্নীতির শিকড় এতটাই গভীরে চলে গিয়েছিল যে খোদ জিনপিং ভয় পেয়ে গিয়েছিলেন। পশ্চিমা গোয়েন্দা রিপোর্টগুলো যদি আপনি পড়েন তবে দেখবেন বলা হচ্ছে চীনের এই রকেট ফোর্সের মিসাইলগুলোতে নাকি জ্বালানির বদলে জল ভরা ছিল। মিসাইলের সাইলো মানে যেখান থেকে গুলি ছোড়া হয় সেগুলোর ঢাকনা এমনভাবে তৈরি ছিল যে সেগুলো ঠিকমতো খুলতই না। শি জিনপিং বুঝতে পেরেছিল এই সেনাবাহিনী নিয়ে যদি তিনি তাইওয়ান আক্রমণ করতে যান তবে রাশিয়া ইউক্রেনের যা দশা হয়েছিল চীনের তার থেকেও খারাপ দশা হবে। তাই এই শুদ্ধি অভিযান। জিনপিং আসলে এই চরম শাস্তির মাধ্যমে গোটা সামরিক বাহিনীকে, গোটা সেন্ট্রাল মিলিটারি কমিশনকে একটা কড়া বার্তা দিলেন, দলের ঊর্ধ্বে আর আমার ঊর্ধ্বে কেউ নয়, সে তুমি যত বড়ই জেনারেল হও না কেন, চুরি করলে রেয়াত করা হবে না। একই সাথে সাসপেন্ডেড ডেথ সেন্টেন্স দেওয়ার মধ্যে একটা সাইকোলজিক্যাল খেলাও আছে। সরাসরি গুলি করে মারলে হয়তো দলের ভেতরে শহীদ হয়ে যেত, কিন্তু জেলের বদ্ধ কুঠিরে পচিয়ে মারলে তাদের ক্ষমতা আর অহংকার দুটোই ধূলিসাৎ হয়ে যাবে। চীন আসলে বাইরের দুনিয়াকে দেখাতে চাইছে যে তারা যুদ্ধের জন্য নিজেদের ঘর গোছাচ্ছে। মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলতে গেলে একটা প্রবাদ খুব মনে পড়ে, সাপ হয়ে কাটে আর ওঝা হয়ে ঝাড়ে। গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল আর লেবাননের হিজবুল্লাহর মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি সই হলো। সবাই ভাবলো যাক বাবা, এবার হয়তো একটু শান্তি আসবে, কিন্তু রাজনীতিতে ওই যে বললাম যা দেখা যায় তা হয় না। 6 মে ইসরায়েল হঠাৎ করেই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি হারেত হরিক অঞ্চলে একটা নিখুঁত বিমান হামলা বা প্রিসিশন স্ট্রাইক করে বসল। টার্গেট কে ছিল? হিজবুল্লাহর সব থেকে দুর্ধর্ষ এলিট ফোর্স রাদওয়ান ফোর্সের শীর্ষ কমান্ডার আহমেদ আলী বালুদ। স্পট ডেড। এবার ভাবুন, একটা যুদ্ধবিরতি চলছে, তার মধ্যে অন্য একটা সার্বভৌম দেশের রাজধানীতে ঢুকে বোম মারা, এটা কি আন্তর্জাতিক নিয়মের সোজা লঙ্ঘন নয়? কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার দায় স্বীকার করে বুক ফুলিয়ে বলেছেন, হ্যাঁ আমরা মেরেছি। কারণ যুদ্ধবিরতি চলার সময়ও এই লোকটা উত্তর ইসরায়েলে হামলার নির্দেশ দিচ্ছিল। এবার লজিকটা বুঝুন, ইসরায়েল আসলে কি প্রমাণ করতে চাইছে? নেতানিয়াহু খুব ভালো করে জানে যে এই শান্তি চুক্তি আসলে একটা ট্যাকটিক্যাল পজ বা সামরিক বিরতি ছাড়া আর কিচ্ছু নয়। হিজবুল্লাহ এই সময়টাকে ব্যবহার করছিল নিজেদের শক্তি আবার গুছিয়ে নেওয়ার জন্য। ইসরায়েল এই স্ট্রাইকটা করে আসলে দুটো বার্তা দিল। এক, হিজবুল্লাহকে বোঝালো যে তোমাদের টপ লিডারশিপ আমাদের রাডারের বাইরে নয়, যখন খুশি যেখানে খুশি আমরা মারতে পারি। আর দুই, আমেরিকাকে বোঝালো যে তোমাদের শান্তি চুক্তির কাগজ আমরা কেয়ার করি না যদি আমাদের দেশে নিরাপত্তা বিঘ্নিত হয়। কিন্তু এর ফলাফল কি হবে? এর ফলে ইরান এবং আমেরিকার মধ্যে যে একটা ভঙ্গুর স্ট্যাটাস কো তৈরি হয়েছিল সেটা আবার প্রশ্নের মুখে পড়ে গেল। হিজবুল্লাহ এর বদলা নেবেই, আর সেটা নিলেই এই যুদ্ধবিরতির চুক্তিটা সোজা হয়ে পড়বে ডাস্টবিনে। মধ্যপ্রাচ্য আসলে একটা বারুদের স্তূপ, যেখানে শান্তি শব্দটা শুধু অভিধানেই থাকে, বাস্তবে নয়। এতক্ষণ তো আমরা মানুষের তৈরি করা যুদ্ধ আর ধ্বংসলীলা নিয়ে কথা বললাম। এবার আসুন প্রকৃতির একটা ভয়ঙ্কর রূপের কথা বলি, যা কোনো মিসাইল বা বন্দুক দিয়ে আটকানো যায় না। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ভাসছে একটা ডাচ কোম্পানির বিলাসবহুল ক্রুজ জাহাজ, নাম এনভি হন্ডিউস। 3 সপ্তাহ আগে আর্জেন্টিনা থেকে প্রচুর স্বপ্ন এবং আনন্দ নিয়ে জাহাজটা কেনারি দ্বীপপুঞ্জের দিকে রওনা হয়েছিল, কিন্তু আজ সেই জাহাজটা পশ্চিম আফ্রিকার কেপ ভার্দের উপকূলে নোঙর করে আছে, আর জাহাজটা পরিণত হয়েছে একটা ভাসমান মৃত্যুপুরীতে। কারণটা কি? জাহাজের ভেতরে ছড়িয়ে পড়েছে ইঁদুরবাহিত এক প্রাণঘাতী ও বিরল ভাইরাস, হান্টা ভাইরাস। মশাই, এই হান্টা ভাইরাস কিন্তু কোনো সাধারণ সর্দি কাশির ভাইরাস নয়। ইঁদুরের মলমূত্র বা লালা শুকিয়ে বাতাসের সাথে মিশে যখন মানুষের ফুসফুসে ঢোকে তখন এই ভাইরাসের সংক্রমণ হয়। এর মৃত্যুর হার মারাত্মক। ইতিমধ্যেই জাহাজে থাকা 147 জন যাত্রী এবং ক্রু সদস্যদের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজনের শরীরে এই ভাইরাসের উপসর্গ দেখা গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরাসরি এই ঘটনার তদারকি শুরু করেছে। নেদারল্যান্ডস, ব্রিটেন এবং জার্মানির 3 নাগরিককে চরম আশঙ্কাজনক অবস্থায় এয়ারলিফট করে ইউরোপের স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি যাত্রীদের জাহাজের ভেতরেই আইসোলেশনে রাখা হয়েছে। কেউ জানে না কাল সকালে উঠে তারা সুস্থ থাকবে নাকি এই ভাইরাসের শিকার হবে। একটু ভেবে দেখুন, মানুষ কোটি কোটি টাকা খরচ করে নিজেদের মনোরঞ্জনের জন্য সমুদ্র যাত্রায় যায়,
সেখানে সব রকমের বিলাসবহুল ব্যবস্থা থাকে, কিন্তু প্রকৃতির একটা ছোট খালি চোখে দেখতে না পাওয়া ভাইরাস কিভাবে মানুষের সেই অহংকারকে এক নিমেষে ভেঙে গুঁড়িয়ে দেয়। কোভিড-19 আমাদের শিখিয়েছিল যে আমরা কতটা অসহায়। এই ক্রুজ জাহাজের ঘটনাটা যেন সেই আতঙ্কেরই আরেকটা ছোট ট্রেলার। দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা এখন চরম সতর্কতায়, কারণ এই ভাইরাস যদি কোনোভাবে জাহাজের বাইরে লোকালয়ে ছড়িয়ে পড়ে তবে আফ্রিকার ওই দেশগুলোতে মহামারী আটকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। আমেরিকা যুদ্ধ শেষ করেও শান্তিতে নেই। তাদের তেলের রুটের জন্য চীনের দ্বারস্থ হতে হচ্ছে। চীন সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু ভেতরে ভেতরে তাদের নিজেদের সেনাপতিরাই দুর্নীতিতে ডুবে আছে, যাদের ফাঁসির দড়িতে ঝোলাতে হচ্ছে। ইসরায়েল শান্তি চুক্তির কাগজে সই করেও বৈরুতের বুকে বোমা ফেলছে। আর ওইসবের মাঝখানে মানুষ যখন ভাবছে সব কন্ট্রোলে, তখন আটলান্টিকের বুকে একটা ছোট ইঁদুরবাহিত ভাইরাস গোটা বিশ্বের স্বাস্থ্য সংস্থাকে কাঁপিয়ে দিচ্ছে। ট্র্যাজেডিটা কোথায় জানেন? মানুষ ভাবে সে গোটা বিশ্বকে নিজের হাতের মুঠোয় রেখেছে, সে মিসাইল বানিয়েছে, সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানিয়েছে, কিন্তু বাস্তব হলো মানুষের এই নিয়ন্ত্রণের অহংকার আসলে একটা বিশাল বড় বিভ্রম এবং ইলিউশন ছাড়া আর কিচ্ছু নয়। আপনার কি মনে হয় আমেরিকা কি সত্যিই হরমুজ প্রণালীতে চীনের সাহায্য পাবে, নাকি এটা নতুন কোনো ফাঁদ? আর ইসরায়েলের এই হামলার পর মধ্যপ্রাচ্যে কি আবার পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। দুনিয়ার এই জটিল অঙ্কগুলো নিয়ে আবার আপনাদের সামনে আসবো আমি। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন খবর ডিকোডে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।